বন্ধুরা, আমরা বিভিন্ন কাজের জন্য আমাদের কিন্তু অনেক শহরে যেতে হয়। তো অজানা শহরে বিভিন্ন রকমের ইতিহাস লুকিয়ে থাকে। সেই ইতিহাস সম্বন্ধে কিন্তু আমরা জানি না, বা ওই শহরে গিয়ে মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য যে ঘরটুকুতে আমরা থাকি, সেই ঘরের মধ্যে কি ঘটনা যে জড়িয়ে থাকে তার সম্বন্ধে কিন্তু আমরা জানি না অনেক সময়, বা জানতেও পারি না। আজ এরকমই একটা ঘটনা তোমাদের কাছে আমি তুলে ধরতে যাচ্ছি। এই ঘটনাটা কিন্তু খুব ভয়ানক হতে চলেছে। তোমরা যদি খুব ভীতু হও, এখনই কিন্তু স্কিপ করে চলে যেতে পারো। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই এই ভিডিওটা দেখে তোমাদের কোথাও না কোথাও মনে হবে না সত্যি এর পরে কোথাও ঘর নিতে হলে আমাকে ওইখানকার ইতিহাস বা ওইখানে কি ঘটনা ঘটেছে সেটা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তো আর দেরি করবো না, চলো। আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড শুভর সঙ্গে ঘটে যাওয়ার এই সত্য ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো। শুভ হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে। বাবা মা চাষাভুষো ফ্যামিলির, মানে ওর বাবা মা চাষবাসই করে। তো ছোটবেলা থেকে শুভ ঘরেই পড়াশুনো করেছে, ওখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গ্রামের ওখানে স্কুলে। তো উচ্চ মাধ্যমিক তো গ্রামে আছে, তো এরপরে কলেজে পড়তে হলে তো শহরে আসতে হবে। ওর টেকনিক্যাল লাইনে পড়ার জন্য শহরে ওকে একটা কলেজ খুঁজতে হলো। তো কলেজে পড়তে হলে এত দূর তো বাড়ি যাওয়া সম্ভব নয়। তো একদিন ওর বাবা আর ছেলে দুজনে মিলে ওই কলেজের কাছে অ্যাডমিশন হওয়ার পরে দুজনে ঘর খুঁজতে থাকলো, যে একটা ঘরে থাকবে, একটা ছেলে ভাড়া থাকবে। শহরে তো বুঝতেই পেরেছো, ঘর ভাড়া খুবই মুশকিল, আর ঘর ভাড়া খুবই কিন্তু হাই শহরে থাকতে হলে। গরিব ফ্যামিলি, অনেকটা কস্টলি হয়ে যাচ্ছে। যেখানে ঘর ভাড়া দেখছে সেখানে অনেকটা দাম বলছে, আবার কোনো জায়গায় ঘর পছন্দ হচ্ছে না। এরকম করে করে অনেক ঘর খুঁজেছে ওরা। শেষ পর্যন্ত একটা ঘর ওদের চোখে পড়লো, লেখা আছে ঘর ভাড়া পাওয়া যায়। ওখানে বাবা ছেলে মিলে দুজনে গেল। গিয়ে কলিং বেল দিতেই দরজা খুলে একটা ভদ্র মহিলা বেরিয়ে আসতে তো বললো কি হয়েছে। তো তখন শুভর বাবা বলল যে আমার ছেলে এই কলেজে ভর্তি হয়েছে, তো আমাদের একটা ঘরের খুব প্রয়োজন, একজন সিঙ্গেল ছেলে থাকবে, তো একটা ঘরের খুবই প্রয়োজন। ছেলের কথা বলতে ভদ্রমহিলা ছেলের দিকে একবার তাকালো, তাকিয়ে ছলছল চোখে ছুটে এসে ছেলেটাকে জড়িয়ে ধরল, শুভকে জড়িয়ে ধরল, ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। এই দেখে শুভ একটু আনকমফোর্টেবল ফিল হলো, যে এরকম ভাবে অনেক অদ্ভুত লাগলো, এরকম ভাবে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ওর বাবাও একটুখানি অবাক হলো যে কেন এরকম ভাবে ছেলেকে জড়িয়ে ধরলো। দিয়ে এরকম ভাবে কাঁদতে কাঁদতে ভদ্রমহিলা বলে উঠলো যে জানো বাবা, তোমার মতো আমার একটা ছেলে ছিল, এই ছেলে 1 মাস মতো হলো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইভাবে কাঁদতে শুরু করলো। দিয়ে তারপরে শুভর বাবার, গ্রামের মানুষ তো একটু মনটা একটু নরম, দিয়ে মানে ছেলে মহিলার কান্না দেখে বাবার মনটাও একটু কেমন হয়ে উঠলো। দিয়ে ভদ্র মহিলাকে যাই হোক কি ওই সময় একটু পরিস্থিতি একটু সামলে নেওয়ার পরে তারপর ঘর ভাড়ার কথা জিজ্ঞাসা করলো। তো দিতেই হচ্ছে ভদ্র মহিলা তখন বলল, বাবা তুমি তো আমার ছেলের মতো, তো তোমার কাছ থেকে আমি কি ভাড়া নেব। ও প্রথম দিকে উনি ভাড়া নিতে চাইছিলেন না, তারপর বলল ঠিক আছে তুমি যখন বলছো তো দেবে, তো তুমি আমাকে 1000 টাকাই নাহলে দিও, আমার বাড়ি চালানোর মতো 1000 টাকাই দিও। তো যাই হোক, এইটা শুনে শুভর বাবা কোথাও না কোথাও মনের দিক থেকে খুব আনন্দিত হলো, মুখে প্রকাশ করলো না, খুব আনন্দিত হলো যে কলকাতার বুকে একটা 1000 টাকা ঘর ভাড়া পেয়েছি, আর
আর যাই হোক, শুভকে তো ছেলের মতো বলছে, তাহলে শুভকে দেখাশোনাও করবে, ভালো রাখবে। হ্যাঁ, আর অনেকটা কম এতে পেয়ে গেছে এত সুন্দর একটা বাড়ি বলল। মানে বলছে তাহলে ঠিক আছে। প্রথম দিকে একটুখানি, তারপরে একটু মনে কোথাও খটকা লেগেছিল যে এত কম দামে ভাড়া দেব, হ্যাঁ কিছু নেই তো। হ্যাঁ, দিয়ে তারপরে আবার কোথাও মনে হলো যে থাক গা, হ্যাঁ কিছু অসুবিধা হবে বলে মনে হয় না, ওনাকে দেখে তো ভদ্রমহিলাই লাগছে। যাই হোক, ভালোই থাকবে ওখানে, এই বলে ছেলেকে নিয়ে বাবা ওপরে উঠলো ভদ্রমহিলার ঘরটা দেখার জন্য। দিয়ে ঘর দেখলো, খুব পরিষ্কার ছিমছাম, হ্যাঁ খুব সুন্দর ঘর, অ্যাটাচ বাথরুম, কিচেনটা ছিল না, কিচেনটা ওই সাইডটায় বানানো, মানে তাড়াতাড়ি করে বানানো হয়েছে, মানে বললো যে কিচেনটা বানানো হয়েছে। দেখে ওদের ঘরটা খুব পছন্দ হলো। দিয়ে পরের দিন শুভর বাবা ঘরে থাকার জন্য মিনিমাম যেসব জিনিসপত্র লাগে, মানে ওই খাওয়ার সব থালা বাসন, একটা ছোট্ট গ্যাস, তারপর চেয়ার টেবিল, ছোটোখাটো যেগুলো মানে লাগে খুচুখুচি সব কিছু কিনে দিয়ে ঘরে খুব সুন্দর সেট আপ করে তো দুপুরবেলার দিকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ির পথে রওনা দেবে। তারপর দেখলো ছেলের মুখটা শুকিয়ে গেছে, কান্নায় ছলছল করছে। যাই হোক, ছেলেকে তো পড়াশোনা করতে হবে, তো ছেলেও মনটা খুব খারাপ। দিয়ে যাই হোক, ওই দিন দুপুরবেলা শুভর বাবা ট্রেনে ধরে বাড়ির পথে রওনা হলো। শুভ ওই দিন দুপুরবেলা ঘুমিয়ে পড়লো। দিয়ে ঘুমিয়ে পড়ার পর উঠে বিকেলবেলা বাড়িতে মার সঙ্গে গল্প টল্প করলো, করে টোরে তারপর সন্ধেবেলা পড়তে বসলো। সন্ধেবেলায় ওই যে টেবিলটা, ছোট্ট টেবিল আছে, টেবিলটার উপরে বইটা মিলে বসেছে। বইটা মিলে বসতে হঠাৎ করে শুভ দেখলো যেন একটা মৃদু একটা হাওয়া যেন বয়ে গেল। ও তো প্রথম দিকে বুঝতে পারলো না যে এরকম হাওয়াটা কোথা থেকে আসছে, মানে এই যে হাওয়াটা যে কন্টিনিউ সেটা ছিল না, একটা মৃদু হাওয়া যেন বয়ে গেল। বইয়ের পেজগুলো ওলট পালট হয়ে গেল। প্রথম দিকে অতটা কেয়ার করলো না, যাই হোক ওই ইগনোর করলো। আবার বইয়ের পাতা উল্টাতে থাকলো। এটা তখন হবে সন্ধ্যে 10টা, মানে রাত 10টার দিকে। দিয়ে কিছুক্ষণ পরে যে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আবার একটা হাওয়া দিয়ে নাকি কানের কাছে বলে যাচ্ছে, শুভ শুভ, কেমন ফিস ফিস করে কিছু একটা কথা বলে যাচ্ছে। ও দেখো এরপর সাইড ফিরে দেখলো কেউ তো নেই। আর বলে রাখি, ও যে রুম ভাড়াটা নিয়েছিল, ওই রুম ভাড়াটা হচ্ছে 3 তলাতে, মানে 3 তলা ছাদের সঙ্গে ওর ঘরটা অ্যাটাচ, মানে ছাদের খোলা ছাদের মধ্যে ওর ঘরটা, আর নিচের ফ্লোরটা থাকে মালকি, আর তার নিচের গ্রাউন্ড ফ্লোরে থাকে আরেকটা ভাড়াটে। তো তাও বুঝলো যে এখানে তো কেউ থাকার কথা নয়, আর আশেপাশেও তো যে ঘর ভাড়া নেই, মানে যে পাশ থেকে কেউ ডাকবে এরকম তো কেউ নেই। ও তখন সাইডটাই ভালো করে ঘরটার কেউ খুঁজে দেখলো তো কেউ তো নেই। দিয়ে একটু হালকা ভীতু হলো। দিয়ে ওই দিন রাত্রে আর দেরি করলো না, এই সারাদিন জার্নি হয়েছে, এত জিনিসপত্র সব গোছাতে, যাই হোক একটু ক্লান্ত হয়ে গেছে। ওই দিন আর না পড়াশোনা করে ও শুয়ে পড়েছে। তারপর সকাল হয়ে গেল। ওই দিন ও খুব পরিশ্রম ছিল, লাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে, ওই দিন আর কিছু অনুভব করেনি। পরের দিন ও সকালবেলা ব্রেকফাস্ট করে 10টা-11টার দিকে কলেজ যায়। কলেজ তো এখন নতুন ভর্তি হয়েছে, তো এখন কোনো তেমন বন্ধু বান্ধবও হয়নি। ও কলেজ সেরে দুপুরবেলা বাড়ি ফেরে। দুপুরবেলা খেয়ে টিয়ে দিয়ে, হ্যাঁ নিজে যাই একটু করে রান্না বান্না করে খেয়ে টিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থেকে উঠে সন্ধ্যেবেলা পড়তে বসে। ও খুব একটু পড়াশোনায় খুব ভালো ছিল, আর খুব পড়ার প্রিয় সে ছিল। পড়তে পড়তে কখন যে ও অনেকটা রাত অতিক্রম করে ফেলেছে ও বুঝতে পারে। ও পড়তে পড়তে হঠাৎ করে
ওর জন্য মনে হলো কেউ যেন আবার পেছন থেকে ডাকছে, শুভ শুভ এরকম করে ডাকছে। ও পুরো স্পষ্ট শুনতে পাচ্ছে। ও কিন্তু মানে যা বলেছে, ও চট করে যখন পেছন ঘুরে দেখে কেউ নেই। ওইখানে পুরো একদম ওই ছেলে একদম ঘেমে স্নান হয়ে গেল। দিয়ে হঠাৎ করে মাকে ফোন করতে যায়, ফোনটা তুলে ফোন করতে যায়, গিয়ে দেখে না, ফোনটা খুলে দেখে তখন রাত 2টো। ফোনটা তুলেও আর ফোন করতে পারলো না, রাত 2টো। মা বাবা কোথায় ফোন করলে এই সময় টেনশন করবে, কি আর ফোন করলো না। দিয়ে ওই দিন রাত্রে ও লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ল। শুতে গেছে, আধা ঘন্টা ও চোখ বুঝায়নি। রান্নাঘরে একটা ঝাম করে একটা যেন থালার একটা বড় মানে ভারী একটা কোনো থালা বা বাসন পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম একটা পড়ে গেল। ছুটতে যখন রান্না করে গিয়ে দেখলো যে কি হয়েছে, দেখে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না কোনো একটা বাটি, না কোনো থালা, না গ্লাস, কিচ্ছু নেই, কিচ্ছু পড়েনি। ও তো বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটনা ঘটছে, ওর সঙ্গে ঘটছে। ও কি করলো, আবার সেই লাইট জ্বালিয়ে, মানে ওর মধ্যে এতটাই ভয় ঢুকে গেছে, ও লাইট বন্ধ করতে আর সাহস পাচ্ছে না। সে মনে হচ্ছে যেন ওর লাইট বন্ধ করে দিলে যদি কিছু আবার ঘটে যায়, মানে লাইট জ্বালা অবস্থায় যে এরকমই ঘটছে, লাইট বন্ধ করলে আরো কিছু যদি ঘটে, যদি আরো কেউ চেপে বসে, এই একটা মনের ভিতরে ভয় ঢুকে গেছে। ও লাইট আর বন্ধ করতে পারছে না, মানে এতটাই মনে ভয় ঢুকে গেছে ও আর লাইট বন্ধ করতে পারে না। লাইট জ্বালিয়ে যাই হোক ভয়ে ভয়ে কাঁথা গুড়িয়ে ও মুখটা বন্ধ করে শুয়ে পড়ল। ওই দিন যাই হোক রাতটা কেটে গেল। কেটে যাওয়ার পরে পরের দিন সকালবেলা, ও সকালটা হলে যেন ওর মন যেন মানে ওর মন থেকে যেন কোথাও একটা মানে দীর্ঘশ্বাস ফেলে, যেন এই সকাল হয়েছে। হ্যাঁ, মানে ওর ভেতরে এতটাই মানে ভয়ঙ্কর একটা ভয়ের কাজ করছে, ও সকাল হলে যেন একটা ভেতরে যেন মনে করে প্রাণ এসছে। আর এই কথাগুলো না ও মা বাবাকে ফোন করে বলতে পারছি না, কারণ তো জানে ওর ঘরের পরিস্থিতি কিরকম। এত কমে ভাড়া পেয়েছে কলকাতার বুকে। হ্যাঁ, যদি বলে দিই তাহলে আবার ঘর ভাড়া খোঁজা, হ্যাঁ, তারপরে আবার এত কম টাকাতে, আর এরপরে ঘর ভাড়া যদি সে আরো বেশি নেয়, এগুলো মা বাবাকে কিছু বলতে পারছে না। যে পরের দিন আবার সে রীতিমতো এরকম কলেজ যায়, কলেজ গিয়ে আবার রাত শুরু হয়। রাত শুরু হলেই শুভর মনে একদম মানে সে ও যেন ভয় ভীত হয়ে থাকে। দিয়ে রাত্রিবেলা এরকম ভাবে, হ্যাঁ, ও হঠাৎ বসে আছে, লাইট জ্বালিয়ে বসে আছে, তো হঠাৎ করে যেন মনে হয় ঘরের বাইরে মানে ওই যে দরজাটা আছে, বলে দিই ওর দরজাটা হচ্ছে মানে এতের সঙ্গে পুরো তালার নয়, তালা চাবি নয়, দরজার সঙ্গে লক সিস্টেম আছে। তো দেখে রাত 12টা বাজে তখন খট 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 করে আওয়াজ হচ্ছে। তখন মানে সে খটখটানি, মানে মানুষ যে ডাকলে 2-3 বার খটখট করে, একটু ওয়েট করে। সেই খটখটানি আওয়াজটা প্রথম শুনেছে, 2বারই আওয়াজ করেছে। করার পরে তারপর যখন দেখছে খুলছে না, কন্টিনিউ খটখট 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 যেন এক্ষুনি খুলতে হবে, না খুলে যেন দরজা ভেঙে ফেলে, এরকমই একটা আর কি। ও কিন্তু যথেষ্ট মানে ভয় থাকার পরেও ওর মানে মনের ভিতরে একটা মানে একটা সাহসেরও একটা কাজ করছে, মানে কিউরিওসিটি যে কি হচ্ছে, কে ডাকছে আমাকে। দিয়ে ওই যে মানে ওই যে লকের যে হোল আছে, চাবির যে হোলটা আছে, ওই হোলটা দিয়ে বাইরের দিকে দেখলো যে কেউ দাঁড়িয়ে ওকে ঠক ঠক করে আওয়াজ করছে নাকি। গিয়ে দেখলো কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু দরজা কন্টিনিউ খটখট করে যাচ্ছে। ছুটতে ওখান থেকে উঠে এসে খাটে শুয়ে পড়ল, দিয়ে রাম নাম জপ করতে থাকলো আর কাঁদতে থাকছে। কিছুক্ষণ পরে
আবার শুনতে পায় ওই যে মানে ও তো ছাদের ওপরে একদম লাগোয়া ঘরটা, ছাদের উপরে রেখে দুপ 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 করে আওয়াজ করছে। হ্যাঁ, দুপ দুপ আওয়াজ করার পরে তাও শান্তি হয়নি। দুপ দুপ আওয়াজ করার কিছু 10 মিনিট বন্ধ থাকলো, 10 মিনিট না হতে হতেই আবার সেই লাইটগুলো, মানে ঘরে তো লাইট জ্বালিয়ে শুয়েছে, মানে এলইডি বাল্বও আছে, তার সঙ্গে ছোট্ট যে এই বাল্বগুলো হয়, ছোট্ট বাল্বগুলো, লম্বা টিউব লাইট আছে, তার সঙ্গে ছোট্ট এলইডি বাল্বগুলো আছে, সেগুলো হঠাৎ করে 10 মিনিট পরে টুক 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 করে চলতে থাকলো, চলতে থাকলো, বন্ধ থেকে চলতে থাকলো, বন্ধ থেকে। ও আর মানে কি বলবো, কাউকে চিল্লিয়ে বলতেও পারছে না, আর কাউকে ফোনও করতে পারছে না, কি করবে বেচারা খুঁজেও পাচ্ছে না। আর মানে কি বলবো, ওর মনের ভিতরে মানে আমি নিজের কাছ থেকে যখন ঘটনাগুলো শুনি না, সত্যি আমার মনটা কি হচ্ছে তোমাদেরকে বলতে পারবো না। মানে ও বলছে যে আমার সঙ্গে এই ঘটনাগুলো যখন ঘটছে না, আমি কি করব বুঝতে পারছি না, আমি একটা কোণের দেওয়ালে সিটিয়ে গেছি পুরো, যে থরথর থরথর করে কাঁপতে থাকছি, আমার গায়ে যেন কোনো জ্ঞান নেই, মানে আমি যে আমার মধ্যে কোনো জ্ঞান নেই। এইরকম লাইট যখন দুপ দুপ করে জ্বলতে থাকে, হ্যাঁ, এদিকে দুপ দুপ করে জ্বলছে, এদিকে বইয়ের ও যে পড়ছিল, বইয়ের পেজটা কিন্তু বইয়ের পেজ মানে বই তো ওইভাবে খোলা হয়ে আছে, ওই পেজগুলো উলট পালট হাওয়াতে ঘুরতে থাকে। ও আর কোথাও মানে কিচ্ছু, মানে এতটাই ভয় পেয়েছে, দিয়ে ও কোণে গুটিয়ে শুটিয়ে থরথর করে হাঁটুর নিচে মাথা গুজে, হ্যাঁ, ও হরে কৃষ্ণ নাম জপ করতে থাকে। ওইভাবে ও যে কখনো অজ্ঞান হয়ে গেল ও নিজেই কিছুই জানে না। তারপরের দিন সকাল হয়ে গেল, সকাল হয়ে 10টা ওটা পেরিয়ে গেল, হঠাৎ নিচে যে ভাড়ার জেঠিমা ছিল, মানে ভাড়া নয় উনি মালিক যে ছিলেন, ও জেঠিমা বলেই বলতো, তো বলছে কি হলো আজকে তো শুভ কোথায় কলেজ বেরোলো না, দেখলাম না তো। উনি একটু ওয়েট করলেন, হয়তো কলেজ হয়তো দেরি আছে, তো দেখলো 12টা বেজে গেল, তবুও পর্যন্ত ছেলেটা নামলো না। তখন উনি এক পা কিন্তু করে এক পা দু পা করে ছাদে উঠলো, উঠে দরজা দেখলো ভেতর থেকে বন্ধ। কি হলো, শুভর কিছু শরীর খারাপ নাকি? দরজা নক করতে থাকলো, অনেকবার নক করতে থাকলো, তো শুভর আর কোনো আওয়াজ করছে না, শুভ মুখে কোনো আওয়াজও করছে না যে হ্যাঁ কিছু কোনো কিছু আওয়াজ করছে না। এই দেখে জেঠিমা খুব ভয় পেয়ে গেল। উনি নিচ থেকে পাড়া প্রতিবেশী কিছু ছেলেকে নিয়ে উপরে এসে বলল, শুভর কোনো আওয়াজ পাচ্ছি না, দরজাটা একটু ভাঙো তো। দরজাটা ভাঙো, অনেকগুলো ছেলে মিলে এসে দরজাটা ভাঙো, ভেঙে দেখে না ছেলে ওই তো একটা দেওয়াল, মানে ঘরের একটা কোণে, হ্যাঁ, মাথা নিচু করে অজ্ঞান ওইভাবে ওই মাথা নিচু করে দুটো হাঁটুর মাঝখানে মাথা গুজে ওইভাবেই বসে আছে। তারপর ডেকে শুভকে ডাকতে থাকলো, হ্যাঁ, শুভ তো মানে অনেক ঠেলাঠেলি করতে থাকলো, হ্যাঁ, সবাই তো ভয় পেয়ে গেলো যে কিছু হয়ে যায়নি তো। দিয়ে তারপর মাথাটাতে জল দিল, দিয়ে শুভর যখন জ্ঞান ফিরলো, হঠাৎ করে সে আবার থরথর করে কাঁপতে থাকে, মানে ও এতটাই শকে চলে গেছে, মানে ওর কাছে যে এত লোকজন এসছে তাতে ওর ভয় কাটছে না, ও ঠক করে আবার কাঁপতে থাকলো ওইভাবে গুটিয়ে বসে। এই দেখে জেঠিমা খুব ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে শুভর মা বাবাকে গ্রামে ফোন করলো যে তোমার ছেলে একটু শরীর খারাপ হয়েছে, আসতে হবে। পুরো ঘটনা তো আর বলেনি যে কি হয়েছে না হয়েছে, কারণ টেনশন করবে। যাই হোক, ছেলে শরীর খারাপ করেছে, বাবা মা তো শুনেই, একটা মাত্র ছেলে, শুনেই একদম ছুটে চলে এলো, হ্যাঁ, চলে এসে দেখে না ছেলে একদম রোগা ক্যাংলাস হয়ে গেছে। জানি মানে শুভর বাবা মাও তো কিছু বুঝতে পারছেন যে ছেলের কি হয়েছে। তো জেঠিমার কাছ থেকে ঘটনাটা শুনলো যে কি হয়েছে, যে বললো এরকমভাবে কি দেখে ভয় পেয়েছে জানি না, এরকম ঘরের কোণে ছিল, তো আমরা কি এরকম দেখলাম। তো বাবা মা খুব টেনশন করলো, হ্যাঁ, ছেলেকে দেখেই ওখানে ঝরঝর করে কেঁদে ফেললো, মা তো একদম কেঁদে ওখানে যেন, হ্যাঁ, মানে ওখানেই যেন মরছে যাবে এমন অবস্থা, যেহেতু একটা মাত্র ছেলে। দিয়ে যাই হোক
তো বললো আমি আর রাখবো না আমার ছেলেকে, আমি আমার ছেলেকে গ্রামে নিয়ে চলে যাচ্ছি, তো পরে যখন সুস্থ হবে আমার ছেলেকে আমি নিয়ে আসবো, পরে তারপর পড়া হবে। দিয়ে ছেলেকে নিয়ে গ্রামে চলে গেল। অনেক কষ্ট করে ওই ট্রেনে উঠে সন্ধেবেলায় ট্রেনে উঠে চলে গেল। তো চলে এসে ঘরে কোনো মতেই ছেলেকে হচ্ছে মানে খেতেই মানে ওকে আদর করে মা খাওয়াতে যাচ্ছে, তাও কোনো মতেই খাবে না, কিচ্ছু না। ও কি করছে, ওকে একটা ওর যে ঘরটা ছিল ওই ঘরে ও চলে গেল, দিয়ে ওই কোণে গিয়ে বসে থাকলো, ঘরে একটা কোণে গিয়ে ওই মাথা গুজে বসে থাকলো। মানে বাবা মা এত টেনশনে পড়ে গেল যে ছেলে এরকম কেন করছে, হ্যাঁ খাচ্ছে না দাচ্ছে না, ঘরের কোণে গিয়ে এরকম বসে পড়ছে। আর ঘরের দরজা জানলা যখন রাত হয়েছে, হ্যাঁ তখন তার খোলার প্রয়োজন মনে করেনি, তো ঘরের দরজা জানলা একদম বন্ধ টন্ধ করে ছেলেকে যাই হোক টেনে টুনে বেডে শোয়ালো মা। শুয়ে টুয়ে দিয়ে তারপর মা বাবা পাশের ঘরে ঘুমোতে গেল। তখন কটা বাজবে, তখন ওই 10টা 11টা বেজে গেছে, মা বাবা শুতে গেছে। তখন রাত 3টে শুভর মা হঠাৎ টয়লেট পেয়েছে। 3টের সময় উঠে টয়লেট করতে যাওয়ার সময় বলল ছেলে কেমন আছে, ছেলে তো অসুস্থ ছিল, কি হয়েছে একবার দেখে আসি তো কেমন আছে, হ্যাঁ একবার দেখে আসি। যখন দরজাটা খুলে দেখে ছেলে আবার সেই ঘরের দরজার কোণে বসে ঠকঠক 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 করে কাঁদছে। ওইভাবে মাথা চুলগুলো এলোমেলো, হ্যাঁ খোঁচা মোচা চুল এলোমেলো বের করে দিয়ে, মানে কে বের করতে জানি না, ওরকম ভাবে চুল একদম এলোমেলো ভাবে ওই মাথার নিয়ে দুটো হাঁটুর মাঝখানে মাথা নিচু করে ওইভাবে বসে আছে, ঠকঠক করে কাঁপছে। তো এই দেখে দিয়ে আবার শুভর বাবাকে ডাকলো শুভ মা, তো ডেকে তারপরে হ্যাঁ বকে শোকে ছেলেকে নিয়ে আবার তাকে শোয়ালো, বেডে শোয়ালো। ওই দিন যাই হোক রাতটা যাই হোক করে পেরালো। পেরে বাবা মার তো আর কপালে মানে এতটাই টেনশন মাথায় পড়েছে যে কি করবে ছেলেকে নিয়ে বুঝতেও পারছে না। খাচ্ছে না, দিনের পর দিন খাচ্ছে না, কিচ্ছু না, ওই আর ঘর থেকে বেরোতেও চাইছে না, ঘর থেকে তো বেরোতে চাইছে না, আর ঘরে যে জানলা দরজা আছে সেগুলোও খুলতে দিচ্ছে না, মানে বাইরের আলো ঢুকতে দেবে না। ও চুপ করে ওই ঘরের কোণে একটা বসে আছে। বাবা মা বলেছে হয়তো কোনো কিছুতে ভয় পেয়েছে, ও একটা ভয়ের মধ্যে এসে গেছে, তাই এরকম হয়েছে। বাবা মা অতটা কিছু মানে টেনশন হচ্ছে, কিন্তু অন্য কিছু দিক থেকে ভাবতে পারছে না। যে পরের দিন মানে ওই দিনই রাত্রে রাত হলো, রাত হওয়ার পরে তো ছেলেকে যাই হোক খায় না, ওই তো অনেক কষ্টে সৃষ্টি করে শোয়ালো, বেডে শুয়ে টুয়ে দিয়ে বাবা মা আবার পাশের ঘরে ঘুমালো। দিয়ে পরের দিন হ্যাঁ শুভর মা যখন আবার টয়লেট করতে ওঠে, দিয়ে যখন ছেলের ঘরে আবার ঢোকে দেখে না ছেলে দুটো হাত থাবা দিয়ে, মানে দুটো পা আর দুটো হাত থাবা দিয়ে যেরকম জন্তু জানোয়ার যেমন হাঁটে না তেমন এরকম ভাবে হাঁটছে, আর কি যেন বক 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 করছে, এরকম গোটা ঘর যেরকম হেঁটে ঘুরছে। মানে এত ভয়ঙ্কর দেখে লাগছে। ওর মা ছুটতে চিৎকার করেছি, ছুটতে ওর বাবাকে ডেকে নিয়ে গিয়ে দেখলো যে এরকম ভাবে ছেলে এরকম ভাবে মানে মাথাটা নিচু করেছে, মাথা তো অলরেডি পাটা যেহেতু দুটো পা আর হাত যেরকম থাবা দিলে পেছনটা উঁচু হয়ে থাকে, হ্যাঁ দেখছে এরকম অদ্ভুতভাবে কীরকম করে আমার ছেলে কি পাগল হয়ে গেল নাকি, হ্যাঁ দিয়ে এরকমভাবে দিয়ে ছুটে বাবা যখন শুভর কাছে গিয়ে বলে এই শুভ তোর কি হয়েছে এরকম ডাকতে, যখন তার গায়ে কি অসম্ভব শক্তি, ছিটকে একদম বাবাকে একদম দেয়ালে একদম জোরে করে ধাক্কা মেরে দিল। এই দেখে তো শুভর মা ভীষণ চিৎকার করতে শুরু করলো, চিৎকার যা করলো পাশে সব প্রতিবেশী যারা ছিল এত রাত্রে চিৎকার শুনে বাড়িতে ছুটে চলে এলো। দিয়ে শুভর এরকম আচরণ দেখে সবাই অবাক হয়ে গেল যে ছেলে কেন এরকম অদ্ভুত ব্যবহার করছে। ওখানে একটা জেঠিমা ছিল, জেঠিমা একটু ঠাকুরের ভক্ত ছিল, খুব ঠাকুর ভক্ত ছিল, উনি একটু আধ্যাত্মিক ছিলেন। তো উনি হঠাৎ করে বলে উঠল যে এটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষের আচরণ নয়, বা এটা কোনো অসুস্থতা নয়, ছেলের মধ্যে কোনো আত্মা ঢুকেছে।
এটা বলতেই শুভর বাবা মা একবার দেখলো জেঠিমাকে, মানে ওনারা কোথাও বিশ্বাস করছেন না, কিন্তু না করা সত্ত্বেও কোথাও একটা মনে হলো যে এটাও কিন্তু হতে পারে। দিয়ে শুভর মা জিজ্ঞাসা করলো জেঠিমাকে যে কি করা যায়। জেঠিমা বলল যে আমাদের গ্রামে যে কালী মন্দির আছে, এই কালী মন্দির তো অনেক প্রাচীন, ওই কালী মন্দিরে আমার ছেলেকে নিয়ে যাও। আজকে রাতটাও খুব ভালো রাত, ওখানে কিন্তু তান্ত্রিক কেউ পেয়ে যাবে, সাধনা করছে। এই বলতে ওই দিন রাত্রে গ্রামের কিছু মানুষকে জোগাড় করে 10-20 জন মিলে, 10-15 জন মিলে, হ্যাঁ, ওর গায়ে এতটা শক্তি হয়ে গেছে যে ওই 10-20 জনের শক্তি যেন ওর কাছে কোলাচ্ছে না, এত শক্তি। যাই হোক কোনো মতে হাত পায়ে বেঁধে টেঁধে ওকে মায়ের মন্দিরের সামনে নিয়ে গেছে। সামনে নিয়ে যেতেই ও আরো যেন চোখ বিস্ফারিত আগুনের মতো, যেন ও চোখ দিয়ে আগুনের মতো ফুলকি বেড়াচ্ছে। আর মুখ ফর্সা ছেলে তো, মুখ টুক পুরো লাল হয়ে গেছে। দিয়ে ও গর্জন করতে শুরু করছে। এইসব বই হট্টগোল দেখে ওই তান্ত্রিক, হ্যাঁ, ওইখানে যে তান্ত্রিক ছিল, তান্ত্রিক ওখান থেকে সাধনা করতে করতে উঠে এসে তো দেখলো। দিয়ে ওকে গম্ভীর গলায় ওকে বলতে থাকলো, এই তুই কে? ও কোনো মতেই তখন বলবে না যে তুই কোথা থেকে এসেছিস, ও কোনো মতেই বলবে না। তখন ওই তান্ত্রিক ওই তন্ত্র সাধনার যে ছাই ভস্যগুলো হয়, তখন ওর গায়ে ছুঁড়ে মারল। যা ছুঁড়ে মারলো, ওর যেভাবে গর্জন করছিল, ও যেভাবে যে মানে ও কান দিয়ে নাক দিয়ে যেন মনে হয় যেন এই আগুনের ফুলকি বেড়াচ্ছে, একটু শান্ত হলো ভস্য দেওয়ার পরে। তারপরে কিছুটা শান্ত হওয়ার পরে ওকে তুলে নিয়ে মায়ের মন্দিরের সামনে মায়ের পায়ের কাছে ওকে বসালো। বসিয়ে তখন তান্ত্রিক বিভিন্ন রকমের মন্ত্র জপ করতে বললো, তুই কে বল, না হলে তোকে এখানে এক্ষুনি তোকে শেষ করে দেবো। তখন অনেক কষ্টে বলে উঠল, আমি অভিষেক কে? তোকে তো চিনি না, এখানে এই গ্রামে তো কখনো দেখিনি। বলছে আমি তো ওর কাছে এমনি আসিনি, ও আমার বাড়িতে গেছে, ও আমার জায়গা দখল করেছে, আমার ফেভারিট ঘরে, আমার প্রিয় ঘরেও আছে, আমার প্রিয় জিনিসপত্র ওর নিচ্ছে, আমি কেন সেটা সহ্য করব? এই বলে মানে আরো রাখতে শুরু করলো, আমি ওকে নিয়েই ছাড়ব, ওকে বলতে থাকলো। তখন তান্ত্রিক বলল যে ওর কি দোষ বল, তোর মা তো ওকে ভাড়া দিয়েছে, তাই জন্য তো গিয়ে থেকেছে। ও কি জানতো যে তুই ওখানে থাকতিস? তখন বলে উঠল, আমি কিন্তু ওকে অনেকবার বলেছি, অনেকবার ওকে ইশারা দিয়েছি যে এই ঘর থেকে তুই চলে যা, আমি ওকে ইশারা করেছি, কিন্তু ও কিন্তু কোনো মতেই শোনেনি, আমি ওকে আজকে নিয়েই ছাড়বো, এরকম করে বলতে থাকো। তখন তান্ত্রিক ওকে অনেক করে বোঝালো, বাবা ও একটা মাত্র ওর ছেলে, তোর মা যেরকম তোকে ভালোবাসতো, এই শুভকে কিন্তু ওর মা বাবা খুব ভালোবাসে, তুই এইভাবে একটা ছেলের এইভাবে নিয়ে যেতে পারিস না, কারো মা বাবা কোল খালি করতে পারিস না, তুই একে ছেড়ে দে। বলতে তখন বললো, ঠিক আছে আমি চলে যাব, শুভকে ওই ঘর ছেড়ে দিতে হবে। তান্ত্রিকও বললো, ঠিক আছে শুভ তোর ওই ঘরটা ছেড়ে দেবে, তুই সারা জীবনের মতো এর পেছন আর ধরবি না, এর চতুর সীমাও মারাবি না। বললো ঠিক আছে, যে তুই যে কথাটা, তান্ত্রিক বললো তখন, তুই যে কথাটা দিলি সে কথাটার প্রমাণ কি? বলছে ঠিক আছে। তখন মানে ওই অভিষেকের আত্মাটা বলে উঠলো
যে এই যে মন্দিরের সামনে যে ওই নিম গাছটা বড় আছে, আমি চলে যাওয়ার সময় ওই নিম গাছটা ভেঙে দিয়ে যাও, ডালাটা, নিম গাছের ডালা ভেঙে দিয়ে যাও। তখন তান্ত্রিক বলে হলো ঠিক আছে। মন্ত্রতন্ত্র পড়ার পরে কিছুক্ষণ পরে শুভ ওখানে মাটিয়ে মূর্ছা হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এই সামনে যে নিম গাছটা ছিল, নিম গাছের একটা বড় ডালা মরমার করে ভেঙে পড়ে গেল। তো বন্ধুরা, তোমাদেরকেও বলে রাখি, কোথাও যদি ঘর ভাড়া নিতে যাও বা কোনো নতুন শহরে, অজানা শহরে যাও, অবশ্যই সেখানকার ইতিহাস সম্বন্ধে কিন্তু জেনে রাখবে। কিছু ঘটনা এখনো কিন্তু এগুলো ঘটে থাকে মানুষের সঙ্গে। তোমরা তাহলে এই গল্প থেকে সেটা বুঝতে পারলে। তোমরা আজকে অনুমতি দাও, আজকের মতো আমি বিদায় নেব। তো এরকম আরো অনেক ভৌতিক ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো। চ্যানেলটা ভালো লাগলে তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব